আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে বর্ণিত সমস্ত তথ্য এবং ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রূপ মিল নেই। লেখক শুধুমাত্র গল্পের প্লট তৈরির খাতিরে উক্ত জিনিসগুলির ব্যবহার করেছেন। আশা রাখব গল্পকথার শ্রোতারা মুক্ত মনে গল্প শোনার আনন্দে গল্পটিকে গ্রহণ করবেন। নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন সৌমাল্যশীলের কাহিনী আধার ঘনালী গ্রামে। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং হ্যাঁ, গল্প কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে আধার ঘনালী গ্রামে। পড়ন্ত বিকেল, দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলেছে আলপথ। দূরে তাল গাছের মাথায় লালাভ আভা, তাদের ছায়া লম্বা হয়ে পড়েছে হেলে পড়া সূর্যের আলোয়। গ্রামের সেই মেঠো পথ ধরে হেঁটে বাড়ির পথে চলেছে একটি স্কুল ছাত্রী, 14 বছরের কিশোরী রেহানা। তার মনে আজ দারুণ পুলক। স্কুল থেকে আজ নতুন ইউনিফর্ম দিয়েছে, নীল পাড় দেওয়া সাদা চুড়িদার, সাথে নীল ওড়না আর পাজামা। মাথার চুল দুটো বিনুনি করে বাঁধা, চলার সাথে সাথে লাল ফিতে বাঁধা বিনুনিগুলো দুলছে। আজ থেকে 10 দিন আগেও এই পথে তার একা একা ফিরতে ভয় লাগত, তবে এখন আর তার লাগে না। আজ রেহানার সাথে তার বন্ধু শিমুলও নেই। সেই ঋতুচক্রের ব্যথায় কাবু হয়ে আজকে আর স্কুলে যায়নি। এরকম ঘটলে আগে রেহানাও স্কুল কামাই করত। কোনো কিশোরীর একা রাস্তায় বেরোনোর সাহস ছিল না, কারণ এই আশেপাশের সমস্ত গ্রাম জুড়ে দাপট ছিল নানু শেখের। কত মানুষ যে সে মেরেছে, আর কত মেয়েদেরকে যে দিনে দুপুরে শ্লীলতাহানি করেছে, তার হিসেব সে বোধহয় নিজেও ভুলে গিয়েছিল। লোকে আড়ালে আবডালে বলতো, মানুষের রক্ত না দেখলে তার পেটের ভাত হজম হয় না। কামাতুর রক্ত উন্মাদ পিশাচও তার নৃশংসতার কাছে হার মানবে। অবশ্য থানায় রেপের ঘটনা কেউ লেখাতে যেত না, খুনের ঘটনাতেও পাওয়া যেত না কোনো সাক্ষী, কারণ পুলিশ যে কিছু করবে না সেটা সবাই জানত। সাধারণ দিন মজুর থেকে উঠতে শুরু করে নানু শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে। শাসক দলের অপর মহল অবধি তার প্রভাব প্রতিপত্তি। সে যখন তার নতুন কেনা মোটর সাইকেল চালিয়ে গ্রামের রাস্তা ধরে যায়, তখন গোটা রাস্তা ফাঁকা হয়ে যায়। হাটের দোকানিরা ঝাঁপ ফেলে দেয়। মেঠো ঘরের ভেতরে গ্রামবাসীরা ঠকঠক করে কাঁপে। নিজেদের মেয়ে বউদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভোগে তারা। কেবল তার পেছনে যে 10-12 জনের মোটর সাইকেল বাহিনী মেঠো পথে ধুলো উড়িয়ে যায়, তারা নিজেদের বিশ্বের বেতাজ বাদশা মনে করে। কিন্তু আজ দিন 10 হলো সেই গুন্ডা রাজেদের অবসান ঘটেছে। ঘটনাটি যতটাই অস্বাভাবিক ততটাই আশ্চর্যজনক। ব্যাপারটা বলি তবে। আকণ্ঠ মদ্যপান করে নানু বেরিয়েছিল মাগির খোঁজে। হ্যাঁ, এটাই ছিল তার মহিলাদের প্রতি সম্বোধন। সেদিন সে একা বেরিয়েছিল। তার বিশাল বাহিনী তখনও খেউড়িতে আচ্ছন্ন।
সেই দিনই হতভাগ্য রহমান মিয়ার স্ত্রী আমিনা তার সামনে পড়ে যায়। 19 বছরের সেই যুবতীটি নানুর কাছে যেন বাঘের কবলে হরিণ শাবক। তার চুল ধরে তাকে হিঁচড়ে নানু নিয়ে গিয়েছিল একটা বাঁশ ঝাড়ে। সেই অসহায় আমিনার আর্তনাদ কি গ্রামবাসীদের কর্ণগোচর হয়নি? নাকি তারা ভয়ে না শোনার ভান করেছিল? সে প্রশ্ন কেউ করেনি। সবাই নিশ্চয় মনে মনে বলেছিল নিয়তির পরিহাস। যেমন বলতো প্রত্যেকটা খুনের পরে, প্রত্যেকটা মহিলার লাঞ্ছনার ঘটনায়। তখনও পুরোপুরি সন্ধ্যা নামেনি, চারপাশে ক্ষীণ আলোর আভা বর্তমান। তবে বাঁশ ঝাড়ে সে আলোর লেশ মাত্র নেই। জোনাকির গুঞ্জন আর ব্যাঙের কলতানের মধ্যে শোনা গেল এক মেয়েলি কণ্ঠের গোঙানি। অসহায় লাঞ্ছিত আমিনার ওপর ঝাঁপিয়ে পড়ে নানু প্রথমে আমিনার, তারপর নিজের পোশাক খুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। নেশার ঘরেই হোক বা কামের তাড়নাতেই হোক, সে ছিল বাহ্যিক জ্ঞান শূন্য, ফলে আশেপাশের কিছুই লক্ষ্য করেনি। এমন সময় পায়ে একটা তীব্র যন্ত্রণা অনুভব হতেই তার বাহ্যিক জ্ঞান যেন ফিরে এলো। বাকি কিছু ভেবে ওঠার আগেই মুহূর্তের মধ্যে নানু শেখের শরীর কেমন যেন হবশ হয়ে গেল। যে জায়গাটায় যন্ত্রণা অনুভূত হচ্ছে সেই দিকে তাকিয়ে দেখল তার গোড়ালির ঠিক ওপরে আমূল ফুটিয়ে দিয়েছে 20 দাঁত একটা কাল কিউটে। এই দুর্জয়ের সামনে তার সমস্ত ক্ষমতা, সমস্ত আস্ফালন নেহাতি মলিন। পাপের খরা পূর্ণ হলো নানু শেখের। আমিনার বয়স কম হলেও সে যথেষ্ট বুদ্ধিমতী। তৎক্ষণাৎ সে পরিস্থিতিটা বুঝে নিল, উপলব্ধি করল তার মুক্তির একটা ক্ষীণ আলো। মানুষ খুন করার মতো মানসিকতা তার ছিল না, কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াইতে সে হার মানতে নারাজ। তাই নানুর দিশেহারা অবস্থার সুযোগের সদ্ব্যবহার করে একটা মাঝারি মাপের পাথর তুলে নিয়ে সর্বশক্তি প্রয়োগ করে নানুর মাথায় আঘাত হানল সে। অতর্কিতে সেই আঘাতটা লাগলো মাথার পিছনে। অজ্ঞান হয়ে কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল নানু। দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে আমিনা পাথরটা বাঁশ ঝাড়ের পেছনে ফেলে দিয়ে দৌড় লাগালো। দৌড়তে দৌড়তে কোনো রকমে পরনের কামিজটা ঠিক করে নিল। নানু পড়ে রইল বাঁশ ঝাড়ের পিছনে, সবার অজ্ঞাতে। মৃত্যু তখনও তাকে গ্রাস করেনি, কিন্তু কাল কেউটের দুরন্ত বিষ তার ধমনীতে ধমনীতে ছড়িয়ে পড়েছে। কয়েক ঘন্টা পর যখন তার সাগরেদ কানাই মাস্টার তার দেহ আবিষ্কার করল, তখন আর তার দেহে প্রাণ নেই। নানুর ভারী শরীরটা পড়ার সময় সাপটিও থেতলে গিয়েছিল, তাই সাপটির মৃতদেহ নানুর দেহের পাশে পড়েছিল। পরবর্তীকালে ওই সাপটির মৃতদেহই নানুর মৃত্যুর প্রত্যক্ষ প্রমাণ হিসেবে পরিগণিত হয়। কানাই মাস্টারের যে সন্দেহ হয়নি তা নয় যে নানু শেখ বাঁশ বাগানে কেন ঢুকেছিল, তবে এই প্রশ্নের সদুত্তর সে খুঁজে পায়নি। অবশ্য গ্রামের রাস্তায় আলপথে সর্পাঘাতে মৃত্যু তেমন একটা অস্বাভাবিক নয় তো, এমন ঘটনা তো হয়েই থাকে। পুলিশ এতদিন গ্রামবাসীর বিপদে কোনো দিনও আসেনি, কিন্তু নানু শেখের মৃত্যুতে শুরু হলো খানা তল্লাশি, জিজ্ঞাসাবাদ। কিছুই বাদ দিল না। শুধু পুলিশ নয়,
নানুর সাগরেদরাও দিনভর গ্রামে ত্রাস ছড়ালো। তার কিছুটাই মাত্র তাদের সর্দারের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার উদ্দেশ্যে, বেশিটাই এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে তাদের মস্তান মরলেও তারা কিন্তু এখনো বিদ্যমান। আমিনা সব দেখল, সব শুনল, আর দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। একটি কথাও প্রকাশ করল না, কারোর কাছেই না, এমনকি নিজের স্বামীর কাছেও নয়। কেউ জানল না তার প্রায় লাঞ্ছনার কথাটা। কারোর অবশ্য সন্দেহও হলো না। নানু শেখের মতো একজন দুর্দণ্ড প্রতাপ দুষ্কৃতের মৃত্যুতে তার মতন একটা সাধারণ গ্রাম্য যুবতীর কোনো ভূমিকা থাকতে পারে, এই যে বিশ্বাসযোগ্য নয়। অগত্যা পুলিশি অনুসন্ধান বিষাক্ত সাপের বিষে মৃত্যু, এই সিদ্ধান্তেই পৌঁছালো। অবশ্য পুলিশ তখন অন্য বিষয়ে ব্যস্ত হয়ে পড়েছে। নানুর মৃত্যুর পর তারই অনুগামীদের মধ্যে শুরু হয়ে গিয়েছিল গোষ্ঠীদ্বন্দ্ব। নানুর ডান হাত নামে পরিচিত কানাই মাস্টার এরই মধ্যে খুন হয়ে গেল চোলাই চন্দন নামে আর একজন সাগরেদের হাতে। নানুর বাঁ হাত নামে খ্যাত চন্দন আশা করেছিল সেই হয়ে উঠবে এলাকার রাজা, কিন্তু তার হিসেবে সামান্য ভুল হয়েছিল। শাসক দল তাকে নিজেদের স্নেহধন্য হিসেবে স্বীকৃত দিল না। এদিকে পুলিশ তাকে কানাই মাস্টারের খুনের অপরাধে গ্রেপ্তার করল। নেতাবিহীন অবশিষ্ট দলটি সাময়িকভাবে ছড়িয়ে ছিটিয়ে গেল। তাদের দৌরাত্ম্য আপাতত স্তিমিত। গ্রামের বুকে আপাতত শান্তি বিরাজ করছে। সেই শান্তির বিশ্বাসেই রেহানা আজ শিমুলকে ছাড়াই একা স্কুল থেকে ফিরছে, পড়ন্ত বিকেলে। প্রাণচঞ্চলভাবে কিশোরীটি বয়সচিতভাবে লাফাতে লাফাতে বাড়ি ফিরছে। দুদিকে ধানের ক্ষেতের মধ্যে দিয়ে গ্রামের আলপথ এঁকে বেঁকে চলেছে। রেহানার গতিবিধিও চলেছে সেই পথে, এঁকে বেঁকে। হঠাৎ রেহানার সেই প্রাণোচ্ছল পথ চলা থেমে গেল। তার মনে কেন জানি এক অজানা ভয়ানক ভীতি জাগল। তবে চারিদিকে তাকিয়ে কিন্তু সে কাউকেই দেখতে পেল না। কেউ না, কোথাও কেউ নেই। অগত্যা সে তার মনকে বোঝানোর চেষ্টা করল, না, কোনো ভয় নেই। কিন্তু তার মস্তিষ্ক এবং অন্য কোনো একটি অতীন্দ্রিয় শক্তি যে তাকে বারবার বলছে, পালাও পালাও। কোনো এক অলৌকিক বিপদের আশঙ্কায় তার অবচেতন মন শঙ্কিত হয়ে উঠছে। রেহানা বিপদের গতি প্রকৃতি বুঝতে না পারলেও বিপদের আশঙ্কায় নিজের পিঠের ব্যাগটা ফেলে দিয়ে দৌড় লাগালো। তবে বেশি দূর কিন্তু সে যেতে পারল না। কে যেন তার চুলের বিনুনিটা ধরে ফেলেছে। সেই বজ্র মুষ্টি থেকে নিস্তার পাওয়ার মতন ক্ষমতা সেই ছোট্ট দুবলা মেয়েটির নেই। এইরূপ আক্রমণে সে আরো বেশি করে দিশেহারা হয়ে পড়ল, কারণ তার আক্রমণকারী অদৃশ্য। ক্রমশ সেই অজানা আততায়ী তাকে টেনে নিয়ে চলেছে ধান ক্ষেতের ভেতরে। প্রবল ধস্তাধস্তিতে রেহানার প্রতিরোধের ক্ষমতা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিল। সে অনুভব করতে পারছে তাকে ঘিরে ধরেছে চুলায় আর পোড়া তেলের একটা গন্ধ, যে গন্ধটি এই গ্রামের প্রতিটি মেয়ের চেনা। এই গন্ধই কেবল একটি মাত্র শঙ্কার পরিচয় বহন করে, নানু শেখের পরিচয়। সে মরে গিয়েও তার কামের খিদে মেটেনি, তাই আবার সে ফিরে এসেছে। লক্ষ্য বানিয়েছে আবারও গ্রামের কোনো এক মেয়েকে, যেমন এই দোহারা রেহানার ওপর
নিজের পাশবিক পৈশাচিক শক্তি ব্যবহার করে তাকে টেনে নিয়ে যাচ্ছে। নানু শেখের মৃত্যুটা একে তো অপঘাতে, তার উপর তিথি নক্ষত্র অনুযায়ী মৃত্যুকালে সে এক ভয়ঙ্কর দোষ পেয়েছে। তাই কাম পিশাচ হয়ে ফিরে এসেছে সে। এবার সে রেহানাকে টানতে টানতে ধান ক্ষেতের মধ্যে তুলনামূলক ফাঁকা পরিষ্কার একটা জায়গায় এনে ফেলল। জ্ঞান হারাবার আগে শেষ মুহূর্তে রেহানা দেখল সেই অদৃশ্য শক্তি তার স্কুল থেকে পাওয়া নতুন ইউনিফর্মটা ফালা ফালা করে ছিঁড়ে দিচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধে নামল, কিন্তু রেহানা বাড়ি ফিরল না। তার পিতা রহমান মিয়া গ্রামবাসীদের নিয়ে তার খোঁজে বেরোল। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ধান ক্ষেতের ভেতর রেহানার লাশ উদ্ধার হল। সে দৃশ্য এতই বীভৎস যে তার দিকে তাকানো যায় না। রেহানার কচি বক্ষ যুগল যেন কোনো শাপদ পশু নখ এবং দাঁতের সাহায্যে ছিন্ন ভিন্ন করেছে। তার অক্ষত যোনি প্রবল আক্রোশে ক্ষত করা হয়েছে এবং আশেপাশের মাটি রেহানার চাপ চাপ রক্তে ভিজে। শরীরের একটি অংশও নেই যেটি অক্ষত আছে। তার পরনের ওড়নাটি তার গলায় পেঁচানো। সেটির ফাঁসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কিশোরীটির, কিংবা তার হয়তো অনেক আগেই প্রবল যন্ত্রণায় মৃত্যু ঘটে গেছে তার। এই ধরনের দৃশ্য সবারই মোটামুটি চেনা, তবে আজকেরটা যেন আরো বেশি বীভৎস, আরো বেশি মারাত্মক। সবার গলা দিয়েই নিজেদের অজান্তেই বেরিয়ে এলো একটা নাম, এক অপরাধীর নাম। তবে এখন সে আর মানুষ নয়, সে এক অপদেবতা। নাম নানু শেখ। যখন সে নেতা হয়নি, যখন গ্রামের মহিলারা তার পাল্লায় পড়লে আত্মরক্ষার প্রচেষ্টা করত, যখন তার কামাতুর দৌরাত্ম্য বাধাপ্রাপ্ত হতো, তখন ঠিক এইভাবেই সে খুন করত। আমাদের দেশের একটি প্রত্যন্ত গ্রামের একটি অদ্ভুত এবং মর্মান্তিক ঘটনাবলীর কথা শোনা যাচ্ছে। পশ্চিম বর্ধমানের মশিগ্রাম অঞ্চলের গ্রামবাসীদের মতে শেষ কয়েকদিনে ঘটে যাওয়া 5টি রেপ এবং খুনের ঘটনার পিছনে রয়েছে এক মৃত ব্যক্তি। এই ব্যক্তিটির নাম নানু শেখ। মশিগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি, এলাকার দণ্ডপ্রতাপ নেতা হিসেবে পরিচিত নানু শেখ কিছুদিন আগেই কেউটের কামড়ে মারা যান। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধির সাথে। মশিগ্রাম থেকে সরাসরি আপনাদের দেখাবো সেখানকার পরিস্থিতি। সরলা দেবী চা খেতে খেতে সন্ধেবেলা খবরের চ্যানেল খুলেছিলেন। খুব যে মনোযোগ দিয়ে শুনছিলেন তা নয়, কিন্তু এই খবরটি তার কানে যাওয়া মাত্রই তার কান সম্পূর্ণরূপে সজাগ হয়ে উঠল। তার মস্তিষ্কে যেন বিদ্যুৎ চিড়িক মেরে গেল। চকচক করে উঠল চোখ। এরকম ঘটনা তো বিরল, এমন সুযোগও বিরল। সরলা দেবী আদতে একজন সমাজকর্মী, সমাজসেবী হিসেবেই তিনি পরিচিতি লাভ করেছিলেন। দিকে দিকে নানু শেখের মতো মস্তানরা যখন বিভিন্ন পাড়া বিরোধী শূন্য করে নিজেদের ত্রাসের রাজ সৃষ্টি করছে, তখন তিনি ছিলেন নিরপেক্ষ। কিন্তু দেশ যখন বিরোধী শূন্য হয়, যখন মৎস্য ন্যায়ের নিয়মে বিরাজ করে বাহুবলী শক্তির রাজ, যখন ভোটের অঙ্কে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লোভে প্রশাসন বিকিয়ে যায় দুর্বৃত্ত শ্রেণীর কাছে, তখন নিরপেক্ষভাবে মানুষের দাবি পেশ করায় হয়ে দাঁড়ায় বিরোধিতার সামিল। তাই সমাজ সেবিকা সরলা দেবী সমাজের উন্নতি সাধনে ব্যর্থ হলেও তার প্রচেষ্টার ফলশ্রুতি হিসেবে উপনীত হয়েছেন গণতন্ত্রের
প্রহসনে প্রতীকী বিরোধী হিসেবে বিরোধী শূন্য গণতন্ত্রকে বৈধতার অব্যাহতি দিতে 10 বছর ধরে দলহীন, ক্ষমতাহীন, ওই যাকে বলে নিধিরাম সর্দার। কিন্তু আজ হঠাৎই মর্মান্তিক ঘটনার কথা শুনে তার মনে হলো এই বোধহয় সেই দৈব সুযোগ, সেই মোক্ষম অস্ত্র। গ্রামাঞ্চলে গুন্ডা নেতাদের দৌরাত্ম্যের যে ছবি বরাবর তিনি প্রকাশ করতে চেয়েছেন, তার প্রমাণ আজ হাতে নাতে পাওয়া যাবে। মানুষের শিক্ষার অভাব, কুসংস্কার ইত্যাদি নিয়েও প্রশ্ন তোলা যাবে। আর পুলিশি অকর্মণ্যতা নিয়েও ইন্ধন যোগানোর এই এক মোক্ষম সুযোগ উপস্থিত। সরলা দেবী তাই মনোযোগ দিলেন টিভির পর্দায়। গ্রামে উপস্থিত সংবাদ প্রতিনিধি রমেন মিত্র বললেন, এই গ্রামে যে একের পর এক মহিলাদের রেপ এবং খুনের ঘটনা সামনে আসছে, তাতে গ্রামবাসীদের অভিযোগ মৃত নানু শেখের আত্মার প্রতি। আমরা কথা বলে নেব রহমান মিয়ার সাথে। তার মেয়ে রেহানাকে দিয়েই এই হত্যা লীলা শুরু হয়। আমার ওইটুকুন ফুলের মতন মেয়েটা মেরে ফেললো ওই শয়তান পিশাচটা। শেষ করে দিল গো, শেষ করে দিল। বেঁচে থাকতে তাও রেহাই দিত। গ্রামের মেয়ে মানুষদের জানা হয়ে গেছিল ওর দলের সামনে পড়লে ওরা ছিঁড়ে খুঁড়ে খাবে, কিন্তু জানে মারবে না। কেনই বা মারতে হবে? পুলিশ কিছু করবে না। আশেপাশের সব গ্রামেই ওর দাপট, সবাই জানে, কেউ কিচ্ছু বলে না। বললেই তো মরবে। মেয়ের মৃত্যুর কথা বলতে বলতে রহমান মিয়ার কান্নার বাঁধ ভেঙে পড়ল। কিন্তু টিআরপি সে তো বড় বালাই, তাই মৃত ধর্ষিতা মেয়ের বাবার মুখেও মাইক্রোফোন ধরতে হয়। নিজের উপরই ঘৃণা করে উঠল রমেন মিত্রের। তবুও তিনি রহমানকে জিজ্ঞেস করলেন, কিন্তু নানু শেখ তো মারা গেছেন। মরল? মানুষে মারেনি, কালকে উঠেছ বলে মরল। সেই দিন গ্রামে সবার মনে হলো এই যে মরে বেঁচে আছে তার দিন শেষ হলো। মেয়ে বউদের নিয়ে আর ভয় পেতে হবে না। তবে কেউ হল্লা করলো না। তখন কত পুলিশ, বেশি আনন্দ করলেই ফটকে পুড়বে। তার উপর আছে কানাই মাস্টার আর চোলাই চন্দন, এক হাতে পিস্তল এক হাতে দা নিয়ে টহল দিচ্ছে। সন্দেহ হলেই বউ বাচ্চা শুদ্ধ খালাস করে দেবে। কিন্তু প্রেত, প্রেত, পিশাচ, অপদেবতা, আমাদের গ্রামে অপদেবতার নজর পড়েছে, মেয়েগুলোকে শেষ করে দিচ্ছে। স্কুল ফেরত 14 বছরের রেহানার মৃত্যুর পর গ্রামে ত্রাস সৃষ্টি হলেও সবাই সন্দিহান ছিল। কোনো প্রত্যক্ষদর্শী নেই, কোনো প্রমাণ নেই। ফলে সেই ভয়াবহ কাণ্ডের পেছনে হাত যে মৃত নানু শেখের, সেটা কেউ বিশ্বাস করল না। কেউ আবার করলেও সেই যোগাযোগটা যে ঠিক কিভাবে সেটা সম্ভব, সেই সম্পর্কে কেউ সঠিক বিচার করতে পারল না। অগত্যা গ্রামের সালিশি সভায় কেবল গ্রামের মেয়ে বউদের একলা কোথাও না যাওয়ার, সাবধান থাকার ইত্যাদি বাণী ঘোষিত হল। এ এক অদ্ভুত বিচার, তাই না? অপরাধের সমাধানে, অপরাধীর শোষণে হার মেনে শোষিতর উপরই নিষেধাজ্ঞা আরোপের বাণী। নিষেধাজ্ঞা তো জারি হলো, তবে সেই ফতোয়া যে অসাড়, সে নিয়ম যে অকর্মণ্য, সে যে অচল, এটা প্রমাণ করে দিল বিমলার মৃত্যু। গ্রীষ্মের দুপুরে প্রখর তাপের মাঝে
পুকুরের শান্ত শীতল জলে স্নান করতে নেমেছিল গ্রামের কিছু মহিলা। সেই দলেই ছিল বছর 24-এর বিমলা। গ্রাম বাংলার অতি পরিচিত দৃশ্য। কারোর মনে বিশেষ ভয়ের বা শঙ্কার ভাব ছিল না। বিমলার চুল লম্বা, গোছও বেশ, শ্যামলা হলেও রূপসী। হালকা রূপের অহংকারও কি ছিল তার? হোক না বা গরিব চাষির বউ, তবুও লাল পাড় শাড়িতে সেজে সিঁদুর দিয়ে কপালে লাল টিপ লাগিয়ে সে যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন কি একটু বেশি গর্ববোধ হয় না? তাকে দেখে কি মনে পড়ে না কোনো আঁকিয়ের গ্রাম্যবধূর চিত্র? যখন সে ভিজে শাড়িতে গ্রামের পথ ধরে ফেরে, তখন কি সে একটু বেশি দৃষ্টি আকর্ষণ করে না তার বাকি সঙ্গীতের অপেক্ষায়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানা নেই, তবে সেই হালকা রূপের ছোঁয়ায় তার কাল হলো। বিমলা পাড়ে বসে তার খোলা চুল আঁচড়াতে ব্যস্ত ছিল। তার সঙ্গী সাথীরা তখনও জল থেকে ওঠেনি। জলকেলির সামান্য আনন্দ সমারোহে তারা মেতে রয়েছে। এমন সময় হঠাৎ বিমলার আর্তনাদে বাকিদের নজর গেল সেই দিকে। যা দেখল তাতে তাদের স্তম্ভিত হয়ে যাওয়ার জোগাড়। কোনো এক অদৃশ্য শক্তি বিমলাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। বিমলা আকুলি পিকুলি করে কাঁদছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ওগো ছেড়ে দাও, ছেড়ে দাও গো আমাকে। মাটিতে লুটিয়ে পড়ছে তার শাড়ির আঁচল। কেউ যেন তার কবজি এমন ভাবে চেপে ধরে আছে যে তার হাতের শাখা পলাগুলো পর্যন্ত ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ওগো ছেড়ে দাও। বিমলার সেই আকুতি ভরা কান্নায় বুকটা ফেটে যাচ্ছিল সুমনার। তারা সংসারে দুই চা, পরিচয় দুই ভ্রাতার স্ত্রীগণ। কিন্তু সুমনা বিমলাকে ভগ্নীরূপেই ভালোবাসত, তাই নিজের বিপদ ভুলেও সে ঝাঁপিয়ে পড়তে চাইছিল বিমলাকে বাঁচাতে। কিন্তু তার সেই প্রচেষ্টাকে বিরত করল তার সঙ্গিনীরা। তার দুহাত ধরে তাকে আটকে রাখল, কারণ ইতিমধ্যেই গন্ধ পেয়েছে তারা, সেই পরিচিত গন্ধ, যে গন্ধ মেয়েদের মনে ত্রাস জাগায়। তারা জানে এই দুরাত্মা একমাত্র সেই নানু শেখের, যে বেঁচে থাকতেই তাদের কখনো সাহস হয়নি বাধা দেওয়ার। তার অদৃশ্য প্রেতাত্মার সাথে লড়াই করা তো একরকম নিরর্থক। বিমলা টের পেল তার স্তম্ভিত সঙ্গী সাথীদের চোখের সামনেই তার শরীরটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে কেউ। চোলায় মদ এবং পোড়া তেলের একটা গন্ধ তার শরীরের উপর চড়ে বসেছে। সেই অশরীরীর এতটাই ভার যে তার দুবলা পাতলা চেহারাটা পুকুরের ধারের ভেজা পলি মাটিতে যেন গেঁথে যাচ্ছে। বিমলার হাত পা নাড়ানোর ক্ষমতা লোপ পেলেও তার কাতর চিৎকার যেন থামল না। তবে সেই চিৎকার সাহায্যের আশায় নয়, সেই আশা সে ত্যাগ করেছে। মৃত্যুর আগেই সে মৃত্যুকে মেনে নিয়েছে। তার দুই সন্তান মাতৃহারা হয়ে কতই না কষ্ট পাবে সেই হিসেবও করে ফেলেছে সে। এখন তার আর্তনাদ কেবলই অসহ্য অকল্পনীয় যন্ত্রণার বহিঃপ্রকাশ। বিমলার পরনের লাল পেড়ে ভেজা শাড়িটা ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে সেটা উড়ে গিয়ে তার মাথার ওপরের গাছের ডালে জড়িয়ে গিয়েছিল। সেটা এখন পতপত করে উঠছে পতাকার মতন, নির্দেশ করছে
এখানেই বিমলা তার জীবনের শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছে। এখানেই তার উপর অবর্ণনীয় অত্যাচার করে চলেছে এক ভয়ানক কামার্ত পিশাচ। এক পাটি ধারালো দাঁত সমানে তার বক্ষ যুগলে কামড় বসাচ্ছে, নখের আঁচড়ে ফালা ফালা করে দিচ্ছে তার স্তনের নরম স্নেহমণ্ডল। রক্তের ধারায় মাখামাখি হচ্ছিল তার শরীর, কিন্তু তারপরও তার যোনিতে সে যা প্রবল যন্ত্রণা অনুভব করল। 2 সন্তানের গর্ভধারিণী বিমলার মনে হল প্রসব যন্ত্রণাটুকু বোধহয় এর কাছে ফিকে। কেউ যেন প্রবল ক্রোধে সেটাকে প্রচন্ড বেগে টেনে ছিঁড়ে 2 ফাঁক করে দিয়েছে, এক টুকরো কাগজের মতো 2 ফালি করে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে ভিজিয়ে দিল পুকুর পাড়ের কাদা মাটি। সেই রক্তের ফোয়ারায় বিমলা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে দেখল তার অত্যাচারীর অবয়ব ফুটে উঠেছে। সেটি নানু শেখের, কিন্তু তার পিছনে ওই মায়া জড়ানো চোখ দুটি কার? রেহানার মৃত্যুতে আশঙ্কার জন্ম হয়েছিল। বিমলার মৃত্যুর পর গ্রামে এবার ত্রাস ছড়িয়ে পড়ল, দাবানলের মতন। বেঁচে থাকতে যে ত্রাস নানু শেখ সৃষ্টি করতে পেরেছিল, এই ত্রাস তার 100 সহস্র গুণ। জন্ম অবধি নারীদের শিক্ষা দেওয়া হয়েছে একা বাইরে যাবে না, একসাথে যাবে, অন্ধকারে বেরোবে না, অচেনা জায়গায় যাবে না, ইত্যাদি ইত্যাদি। বারংবার এই কথাগুলো শুনে তারাও বিশ্বাস করতে শিখেছে, এগুলোকে বাণী সম মনে করেছে, মেনে নিয়েছে তাদের উপর আরোপিত সমস্ত সুরক্ষার নির্দেশাবলী, দ্বিমত পোষণ না করেই। কিন্তু দিনে দুপুরে এতজনের সামনে গ্রামেরই ভেতর বিমলার উপর ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা এক লহমায় সেই অমোঘ সাবধান বাণী সমূহ নস্যাৎ করে দিল। সদ্যজাত যেভাবে মায়ের অনুপস্থিতিতে দিশেহারা হয়ে যায়, ঠিক সেভাবেই অসহায় বোধ করল গ্রামবাসীরা। অমোঘ অমঙ্গলের আশঙ্কায় তারা সন্ত্রস্ত হয়ে পড়ল। তাদের আশঙ্কা অমূলক নয়। ভয়ে মহিলারা বাড়ি থেকে বেরোনো পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, কিন্তু তাতেও সুরক্ষা কিন্তু নিশ্চিত হলো না। কারণ এরপর বছর 40-এর নীরা এই প্রেতের কবলে পড়ল তার নিজের বাড়ির ভেতরে। বেলা তখন 10টা কি 11টা। ঘরে ঘরে হেসেলে চলছে মহিলাদের কর্মব্যস্ততা, পথে ঘাটে চলছে কত লোক। নীরার স্বামী গিয়েছে মাঠে হাল চালাতে, অন্য সময় হলে নীরাই যেত খাবার পৌঁছাতে। তবে এখন মহিলাদের বাড়ির চৌহদ্দির বাইরে বেরোনো মানা কিনা, তাই পুরুষরাই ঘরে আসবে মধ্যাহ্ন ভোজনে। প্রথমে নীরার আর্তনাদ শুনে সবাই ভেবেছিল বুঝি তার অসাবধানতায় গায়ে আগুন লেগেছে, রান্নাঘরে কোনো দুর্ঘটনা ঘটেছে হয়তো। কিন্তু উদ্ধার করতে এসে তারা সম্মুখীন হয় এক অলৌকিক বাঁধার। একটি হাওয়ার বলয় বুঝি বাড়িটাকে পরিবেষ্টিত করে রেখেছিল। ফলত কারোরই ভেতরে ঢোকার কোনো চেষ্টায় সফল হল না। আর তারপর যখন সেই চোলায় মদ আর পোড়া তেলের চেনা গন্ধটা সবাই পেল, তখন তাদের সেই প্রচেষ্টাটুকুও ঝিমিয়ে পড়ল। দুঃসংবাদ শুনে নীরার স্বামী মাঠ থেকে দৌড়ে এসেছিল, কিন্তু পথ যে বড়ই দূর। ততক্ষণে নীরার আর্তনাদ মিলিয়ে এসেছিল।
বাড়ির একদিকের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ার মধ্যে দিয়ে বোঝা গেল আরো একটা প্রাণ নাশ করে প্রস্থান করছে দুরাত্মা। উঠোনের ঠিক মাঝখানে নীরার বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃতদেহ প্রমাণ করে দিল এই গ্রামে মহিলাদের কোনো নিরাপদ স্থান নেই। শেষ ঘটনাটি ছিল আরো মর্মান্তিক। 10 বছরের আয়েশা এবং তার মা 30 বর্ষীয় মারিয়াম এই প্রেতের কবলে পড়ল একই সাথে। বরকত আলী বাড়িতেই ছিল। নিজের চোখের সামনেই স্ত্রী এবং কন্যার এই মর্মান্তিক পরিণতি দেখতে বাধ্য হল। তাদের, বিশেষ করে তার নাবালিকা কন্যার ওপর এমন অভাবনীয় আক্রমণ এবং অত্যাচার তার পিতৃ হৃদয় বিদীর্ণ করে দিল। সে সর্বশক্তি দিয়ে চেষ্টা করল তার স্ত্রী কন্যাকে রক্ষা করার, কিন্তু শত চেষ্টাতেও যেন সেই পৈশাচিক শক্তির সাথে সে কিছুতেই পেরে উঠল না। দা, শাবল, কোদাল, হাল হাতের কাছে যা পেল তাই দিয়ে বরকত আঘাত করার চেষ্টা করলো সেই প্রেতটিকে, যে তার চোখের সামনেই তার স্ত্রী এবং কন্যার সাথে করে চলেছিল এক ভয়ানক কামার্ত লীলা। কিন্তু যে অদৃশ্য তার সাথে অস্ত্রের লড়াই করে বরকত কিছুতেই ফলপ্রসূ হল না। শেষে একটা সময় কোদালের এক ভয়ানক কোপ ফাঁকা হাওয়ায় কেটে নেমে এসে ধরমুন্ডু আলাদা করে দিল তারই কন্যার। হয়তো সেটা সেই নাবালিকার সৌভাগ্যই ছিল। তার শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে দিল আরো কোনো পৈশাচিক মৃত্যুর হাত থেকে, যে পৈশাচিক মৃত্যু বরণ করতে হলো তার মাকে। কিন্তু বরকত আলী এ দৃশ্য সহ্য করতে পারল না। রামদা দিয়ে ছিঁড়ে দিল তার নিজেরই গলার নলি। বেঁচে থাকতে কানাঘুষো শোনা যেত। বরকত আলী নানু শেখের চেলা চামুন্ডার নিম্ন শ্রেণীতে ছিল। হয়তো তার চরণে শোপে বরকত নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করার কল্পনা করেছিল। কিন্তু নানু শেখের প্রেতের এখন আর কোনো চেলার প্রয়োজন নেই। মৃত্যু তাকে অব্যাহতি দিয়েছে। কোনো উঁচু তলার নেতার কাছে জবাবদিহি করার নেই আর। তাই কেউই এই মুহূর্তে আর বিপদ মুক্ত নয়। তার কামাতুর অতৃপ্ত আত্মা এখন কেবলই বোঝে নারী দেহের রমণ এবং ভয়ঙ্কর নিষ্ঠুর বলাৎকার। সরলা দেবীর রীতিমতন ভয় করছে এখন, কারণ এখন তিনি আছেন মশি গ্রামে রহমান মিয়ার বাড়িতে। ঘরের মধ্যে একটি কেরোসিন ল্যাম্প জ্বলছে নিভু নিভু ভাবে। এই গ্রামে ইলেকট্রিক খুঁটি আছে বটে, তবে আলো জ্বলে কেবল একটি বাড়িতে। জ্বলে না, জ্বলত নানু শেখের বাড়িতে। বলা ভালো সেই বাড়ি গ্রামের আর মানুষগুলোর বাড়ির মতো নয়। সে এক অট্টালিকা, আর আজ সেই অট্টালিকা পরিত্যক্ত। তার চেলা চামুন্ডারাও সেই বাড়ি আজ এড়িয়ে চলে। বাইরে সন্ধ্যা নেমে আসছে। ঝিঁঝির শব্দে এক আদি ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষের কাছে এই পরিস্থিতি নতুন নয়, কিন্তু সরলা দেবী আদ্যন্ত শহুরে প্রতিবাদী সমাজকর্মী। দূর থেকে গ্রামের অশিক্ষা, দুরবস্থা, দুর্দশা নিয়ে অনেক কথাই তিনি বলেছেন, কিন্তু এরকম প্রত্যন্ত গ্রামে তিনি এই প্রথম এলেন। তাই তার কেমন যেন গাটা ছমছম করছে। আমিনা বলল, দিদি গো, ভয় কিসের? তোমার সাথে কত পুলিশ, কত লোক লস্কর এসছে, বাইরে বসে আছে বন্দুক হাতে। আমার মরদটিও ওদের সাথে বসে আছে। ভয় কি তোমার? নিজের সৎ মেয়েকে হারিয়ে তার মনে কেমন জানি আজ সর্বহারার সাহস। যার কিছুই হারানোর নেই তার কিছুতেই ভয় নেই।
রেহানা তার নিজের পেটের মেয়ে না হোক, তাকে আমিনা সত্যিই ভালোবাসত। মাত্র 5 বছরের তফাৎ ছিল তাদের মা আর মেয়ের মধ্যে। তাদের সম্পর্কটা মা মেয়ের থেকে বরং দিদি বোনের মতোই ছিল। আমিনা সেদিন রেহানাকে সাহস জুগিয়ে পাঠিয়েছিল স্কুলে। বলেছিল, গুন্ডাগিরি এখন একটু শান্ত আছে, এখনই স্কুল করে নে ভালো করে। সেদিন যখন ক্ষেতের মধ্যে থেকে রেহানার ক্ষত বিক্ষত শরীরটা বাড়ি ফিরেছিল, আমিনা সেদিন থেকেই নিজেকে সমস্ত দোষের ভাগিদার করতে শুরু করেছিল। রহমান মিয়া তাকে বহুবার বুঝিয়েছে যে তার কোনো দোষ নেই। এই প্রেত একাকী না অনেকের মাঝে, ঘরে না বাইরে, কিছুই মানে না। কোথাওই নিরাপত্তা নেই। সবই ভাগ্যের ফের, ভগবানের কৃপা, আল্লাহর দোয়া। কিন্তু আমিনার অপরাধ বোধ কেবল ওইটুকুই নয়, সে জানে সেই গোপন কথা। সেদিন যদি সে নানু শেখের মাথায় আঘাত না করত, তাহলে হয়তো শহরের বড় হাসপাতালে নিয়ে গেলে তার সাপের বিষ নেমে গেলেও যেতে পারত। সে হয়তো বেঁচে যেত। তার প্রেত এভাবেই গ্রামে ত্রাস ছড়াতো না। কিন্তু এসব কথা তো আমিনা কাউকে বলতে পারেনি সাহস করে, কারণ এর ফল তো সে ভালোই জানে। তাকেই হয়তো বলি চড়ানো হলো এই প্রেতের উদ্দেশ্যে, যেন পাপিষ্ঠকে প্রশমিত করার একমাত্র উপায়, শ্রেষ্ঠ উপায়, দুর্বলকে বলি চড়ানো। গ্রামে এর মধ্যেই পণ্ডিত মশাই পূজা পাঠ করে গিয়েছেন। মোল্লা সাহেবও তার রীতি অনুসারে দোয়া চেয়েছেন। কিন্তু গ্রামে কারোর মনেই আজ বিশেষ ভরসা নেই এসবে। এমন দুর্যোগের মধ্যে সরলা দেবীর মতো আদ্যান্ত শহুরে একজন মানুষ কেন এসেছেন মুশিগ্রামের মতো এই গণ্ডে? সেই খবর শোনার 2 দিনের মধ্যেই সরলা দেবী সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করেছিলেন। সেখানে শানিত ভাষায় আক্রমণ করেছিলেন প্রশাসন তথা শাসক দলকে। এসব মাঝে মাঝে প্রশ্রয় দেয় শাসকরা। তারা জানেন সরলা দেবী যে ডিভোর্সি, এই বলে তার চরিত্র হনন করে বা তার কন্যা বিদেশি মদতপুষ্ট এনজিওর স্কুলে পড়াশোনা করছে, এই বলেই তারা তার সব অভিযোগ, সব প্রতিবাদ সহজেই খণ্ডন করতে পারবে। গ্রামের অশিক্ষিত গ্রামবাসীদের কুসংস্কারের সুযোগ নিয়ে নানু শেখের প্রেতের নাম করে ভয় ছড়াচ্ছে সরকারের অনুদান প্রাপ্ত দুষ্কৃতীরা। এটাই ছিল সরলা দেবীর মূল বক্তব্য। রাজ্যে শিক্ষার অবনতির প্রতি তিনি জ্বালাময়ী ভাষায় বক্তৃতা দিলেন। হাততালি কুড়োলেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার দুর্দশার কথা বলে। আর বারংবার দুষলেন পুলিশকে, যারা বেঁচে থাকতে নানু শেখের বিরুদ্ধে কিছুই করতে পারেনি। আর এখন প্রেত, অপদেবতা এসব কথা বলে দায় এড়াচ্ছেন মাত্র। বক্তৃতা শেষে মোমবাতি মিছিল করে আরও একটা সুন্দর সভা করে বাড়ি ফিরে যেতেই পারতেন তিনি। সেটাই ছিল পরিকল্পনা। কিন্তু সেই সুপরিকল্পিত আদ্যন্ত অন্তঃসার শূন্য প্রতিবাদ সভার সুরটা কেটে গেল একটা প্রশ্নে। প্রশ্নটা করেছেন রমেন মিত্র, যিনি নিজে গিয়েছিলেন ওই প্রত্যন্ত গ্রামে, নিজের চোখে দেখে এসেছিলেন সেখানকার পরিস্থিতি। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন সবেরই দুর্দশার কথা আমি নিজে বহুবার বলেছি, আজও বলছি। আর পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ আমাদের কারো কাছে কিন্তু অজানা নয়। কিন্তু সেই গ্রামে সত্যিই প্রেত আছে। যদি আপনার সাহস হয় তবে এক রাত কাটিয়ে আসুন। তথাকথিত বিরোধী নেত্রীর দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্যে অন্য কেউ প্রশ্নকর্তা হলে বলাই যেত সরকারের চামচা। কিন্তু রমেন মিত্র পরিচিত সরকার বিরোধী সত্য প্রকাশের জন্য, গ্রামে গিয়ে সেখানকার সত্যিই পরিস্থিতি দেখে আসার জন্যে।
সরলা দেবীর থেকেও শাসক কুল বেশি ভয় পান এই নির্ভীক সংবাদদাতাকে। তাই এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করলে যে সেখানেই তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেত, সেটা সরলা দেবী খুব ভালোভাবেই জানেন। তাই তিনি দাবি করলেন যে তিনি গ্রামবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে যাবেন মোশি গ্রামে, মোকাবিলা করবেন এই পরিস্থিতির। তখন তার বিশ্বাস যে সেখানে আদি ভৌতিক কিছু নেই, আর শাসক দল তাকে আক্রমণ করার মতো কাঁচা চাল দেবে না। তার আশা প্রমাণ করে সরকার বিশাল পুলিশ বাহিনী পাঠালো তার সাথে, সঙ্গে ক্যামেরা হাতে ডজন খানেক সাংবাদিক, যাদের অনেকের ওপরই অভিযোগ আরোপিত হয় যে তারা নাকি শাসক দলের স্নেহধন্য। সব মিলিয়ে শাসক দল চায় এই অভিসারে নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে। যদি কিছু না হয় তাহলে সরলা দেবী হাস্যাস্পদ হবেন, আর ভূতের হাতে মরলে তো হয়েই গেল, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ইতিপূর্বে সরলা দেবীর দলের অনেকের সাথেই অনেকদিন থেকেই গোপন আঁতাত চলছে সরকারের। কেবল তাকেই ক্ষমতার লোভ দেখিয়ে দলে নেবার চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ উপস্থিত সেই বহু প্রতীক্ষিত রাত। রহমান মিয়ার ঘরে রাত কাটাবেন সরলা দেবী, আর ঘরের বাইরে পুলিশ মিডিয়ার উপস্থিত। তারা যে ঠিক কিসের প্রতীক্ষা করছে তা তারা জানে না, কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাত 10টার সময় চিড়ে মুড়ি খেয়ে একটু তন্দ্রা ভাব এসেছিল সরলা দেবীর। বাইরে পুলিশের কনস্টেবলরা গুঞ্জন করে আড্ডা মারছে। মিডিয়ার লোকেরাও কিছু ঘটছে না দেখে হতধম হয়ে ঢুলছে। এমতো অবস্থায় হঠাৎ একটা বিভৎস গন্ধে সরলা দেবীর তন্দ্রা কেটে গেল। এবার একটা বিরাট শব্দ, আগুন লাগানো দরজাটা ভেঙে পড়ল, ছিটকে গেল পাল্লাগুলো। এবার আর একটা শব্দ, ওই নিভু নিভু কেরোসিনের বাতিটাকে কেউ যেন লাথি মারল দেওয়ালের দিকে। সেটি দেওয়ালে ধাক্কা খেয়ে ভেঙে গেল। ভাগ্যিস নিভে যায়নি, না হলে ঘরের ভেতর নিবিড় অন্ধকার বিরাজ করত। ঘরের মধ্যে এখন কেবল দুইজন নারী, সরলা দেবী এবং আমিনা বেগম। ভয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরল, কারণ এই ভয় অতি প্রাচীন। এই ভয়ের সাথে পৃথিবীর প্রতিটি নারী পরিচিত। গ্রামের একজন অশিক্ষিত 19 বছরের কিশোরী এবং 40 বছরের একজন শহুরে শিক্ষিত সমাজকর্মী। সেই মুহূর্তে তাদের মধ্যেকার সমস্ত তফাৎ ধূলিসাৎ হয়ে গেল। দুইজনেই সিটিয়ে গেল দেওয়ালের সাথে, তারও স্বরে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। তাদের চিৎকার শুনে পুলিশের লোকজন বাড়ির ভেতর প্রবেশ করার চেষ্টা করতে গিয়ে বিফল হলো। বাড়িটিকে ঘিরে ধরেছে যেন একটা ঝোড়ো বাতাসের বলয়। সেই বাতাসই জাগিয়ে তুলেছে দাউ দাউ করে জ্বলে ওঠা এক আধি ভৌতিক আগুনের বলয়কে। সেই লেলিহান শিখা অতিক্রম করে কারোর পক্ষেই ভিতরে প্রবেশ করা সম্ভব নয়। মিডিয়ার লোকেরা ছবি তুলতে গিয়ে দেখল যে তাদের সমস্ত জেনারেটর বন্ধ হয়ে গিয়েছে। সব ক্যামেরাগুলো কিভাবে যেন অকেজ হয়ে পড়েছে। কতদিন ধরিনি এরকম ছোট চুলের শহুরে মাল। আজ আয়েস করে খাবো তোকে। আর ওই মাগিটার জন্যই মরলাম
আজ হাইস করে দুটোকেই শেষ করে দেবো একেবারে খেয়ে। অশরীরীর গলায় এরকম গালিগালাজ শুনে দুই মহিলার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা কনকনে স্রোত বয়ে গেল। সেই গলার শব্দে যেন যৌন লিপ্সা ঝরে পড়ছে। তার অট্ট হাসিতে নারী দুইজন কেঁপে উঠল ভয়। আজ রাতে তাদের সাথে কি হতে চলেছে সেই আশঙ্কায় তাদের শরীর অবশ হয়ে গেল। সরলা দেবী ইতিপূর্বে বিকৃত কামের সম্মুখীন হয়েছিলেন তার নিজের স্বামী গৃহে। সেই রাতের শেষেই তিনি ডিভোর্স দিয়ে বেরিয়ে এসেছিলেন। কিন্তু আজ তার মনে হলো আর বুঝি তার ফেরা হবে না। সরলা দেবী বুঝতে পারল তার শরীর থেকে তার ব্লাউজটাকে যেন ছিঁড়ে দিল। পটপট করে বোতামগুলো ছিটকে গেল কুঁড়ে ঘরের বিভিন্ন কোণে। লজ্জায় ভয়ে অপমানে কুঁকড়ে গেলেন তিনি। ওদিকে আমিনা বিবি তার হিজাবটিকে প্রাণপণে চেষ্টা করেও ধরে রাখতে পারল না। যেন এক সহস্র বাহু দানব তাদের শরীরের আভরণ ছিঁড়ে তাদের মাংসে দাঁত বসাতে উদ্যত। প্রবল বেগে আমিনার চুড়িদার ফেটে দু ফাঁক হয়ে গেল। একই সাথে শরীর থেকে খুলে গেল সরলা দেবীর শাড়িও। মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভগবান কৃষ্ণ সহায় হয়েছিলেন। কলিযুগে অসহায়ের পাশে স্বয়ং ভগবানও থাকেন না। সরলা দেবী আর আমিনা বিবি কিছুতেই পারলেন না নিজেদেরকে রক্ষা করতে। শেষ পর্যন্ত তাদের অন্তর্বাস এক বিপুল রাগে তাদের শরীর থেকে খুলে না ছিঁড়ে ফেলা হলো। দুটি নিরাভরণ নারী শরীর তাদের মৃত্যুর মুখে দাঁড়িয়ে পেছোতে পেছোতে টের পেলেন তাদের পিঠে দেয়াল ঠেকে গিয়েছে। কোনো এক শেষ আশ্রয়ের খোঁজে তারা একে অপরের হাত চেপে ধরলেন। এমন সময় সরলা দেবী হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। তার একটা হাতকে যেন আঁকড়ে ধরেছে। কাউকে তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু অনুভব করতে পারছেন সে হাত হিম শীতল। তবে আশ্চর্যের বিষয় এটা নয়, আশ্চর্যের বিষয় এটা যে তিনি সেই ছোঁয়ায় ভয় পেলেন না, কুঁকড়ে গেলেন না। উল্টে তার মনে হতে লাগলো এই ছোঁয়া যেন তার মনে সাহস যোগাচ্ছে। হাতটা কেমন একটা কচি বাচ্চার হাতের মতো। সেই একই মুহূর্তে আমিনা বিবি টের পেলেন তার হাতটা চেপে ধরেছে আর কেউ নয়, তার মৃত মেয়ে রেহানা। এই ঘোর সংকটকালেও মেয়ের পরিচয় টের পেলেন, মনে বল পেলেন যেন। এর ঠিক পরেই তাদের চোখের সামনে এক এক করে ফুটে উঠল 5টি আবছায়া অবয়ব। তাদেরকেই ঘিরে একটা সুরক্ষা বলয় রচনা করেছে নানু শেখের প্রেতের হাতে প্রাণ হারানো সেই 5 ধর্ষিতা। আমিনার হাত ধরে আছে রেহানা, তার পাশে বিমলা, তারপর নীরা, মারিয়াম এবং বৃত্ত সম্পূর্ণ করে সরলা দেবীর হাত ধরে আছে ছোট্ট আয়েশা। তাদের শরীর অনাবৃত, ক্ষতে ভরা, ঠিক যেভাবে তাদের মৃত্যু ঘটেছিল। উপস্থিত দুই জীবিত নারীর মনে কিন্তু সেই দৃশ্য ভয় সঞ্চার করল না, করল আশার। কারণ যা তারা বেঁচে থাকতে পারেনি আজ সেটাই করতে উপস্থিত হয়েছে এই 5 আত্মা। তাদের চোখগুলো যেন জ্বলছে ঠিক ঠিক করে। নানু শেখের প্রেত বারবার প্রতিহত হচ্ছে তাদের সেই বলয়ে।
সে দিশেহারা হয়ে ছুটে বেড়াতে থাকলো। ছোট ঘরটার ভেতর থেকে একটা তুফান খেলে গেল, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়লো চারপাশে। ঝনঝন ধূপধাপ ঠুংঠাং শব্দে সমস্ত কিছু ভাঙতে লাগলো। তবুও যেন তার পৈশাচিক শক্তি এই 5 জনের পবিত্র আত্মার কাছে ম্লান। নানু শেখের আত্মা কোনোভাবেই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছে না, ছুঁতে পারছে না তার লিপ্সার কেন্দ্রবিন্দুতে থাকা 2 জন উলঙ্গ মহিলাকে। আমাদের 5 জনের মিলিত শক্তি এই গ্রামের প্রেতকে রুখে দিয়েছে, তাকে সাহেস্তা করেছে। সে আর কারোর ক্ষতি করতে পারবে না। কিন্তু এমন পিশাচ কেবল আমাদের গ্রামে নেই, সারা রাজ্যে সারা দেশে তারা বিভিন্ন রূপে ত্রাস সঞ্চার করছে। তারা তখনই পরাজিত হবে যখন মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, একের বিরুদ্ধে অনেকের ক্ষমতা প্রদর্শন করবে। সরলা দেবী, আপনার হাতে সেই দায়িত্ব আমরা সঁপে দিলাম, মানুষকে ঐক্যবদ্ধ করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড় করানো। আমিনা এবং সরলা দেবী দেখলেন তাদেরকে পিছনে রেখে সেই 5 আত্মার বলয় ঘিরে ধরেছে নানু শেখের প্রেতকে। রেহানার হাত চেপে ধরেছে আয়েশার কচি হাত। তাদের প্রত্যেকের চোখে জ্বলছে জিঘাংসার আগুন, একটা দৃঢ় সংকল্পের দীপ্তি। ছোট হতে হতে সেই বলয় একটু একটু করে সীমাবদ্ধ করছিল নানু শেখের প্রেতকে। মিথ্যে আস্ফালন করা ছাড়া আর কোনো ক্ষমতাই ছিল না সেই দুরাত্মার। এভাবে ধীরে ধীরে এক সময় সেই বলয় গ্রাস করল নানু শেখের অতৃপ্ত আত্মাকে। একটা বিস্ফোরণ ঘটে গেল যেন সেই মুহূর্তে। দিকে দিকে প্রসারিত হলো এক ভীষণ কম্পন। সরলা দেবী মুখ গুজলেন আমিনা বিবির কোলে। এত তীব্র সেই কম্পন যে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ, মিডিয়া, গ্রামের লোকজন সবাই ছিটকে গিয়ে মাটিতে পতিত হলো। সকলে মিলে একসঙ্গে জ্ঞান হারালেন এবং শেষ হলো এই মর্মান্তিক অধ্যায়ের। এর পরের ঘটনা অতি সামান্য। উষার পূর্ণ লগ্নে প্রভাত কিরণ যখন রাতের অন্ধকারকে গ্রাস করছে, সরলা দেবী তখন আমিনা বিবির হাত ধরে বেরিয়ে এলেন প্রকাশ্যে। সরলা দেবীর নিজের পরিধান আগের রাতেই বিনষ্ট হয়েছে, তাই তার পরনে আমিনা বিবির পোশাক। পোশাকের বিভেদের সাথে সাথেই যেন কোথাও মিলিয়ে গিয়েছে তাদের শহর গ্রামের বিভেদ, ধর্মের বিভেদ, উচ্চ নিচের বিভেদ। সবাই যে মনুর বংশোদ্ভূত, বৃহত্তর মানব জাতির কেবল একটি ছোট উদাহরণ, এই ব্যাপারটাই যেন চোখে পড়ার মতন একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। ইতিমধ্যেই বৈদ্যুতিন মিডিয়ার লোকজন জ্ঞান ফিরে পেয়েছে। আমিনা এবং সরলা দেবীকে দেখতে পেয়েই তারা ছুটে গেল মাইক্রোফোন হাতে। তাদের যে সমস্ত যন্ত্রাংশ আগের রাতে অকেজো হয়েছিল, এখন অদ্ভুতভাবেই আবার সবগুলোই কাজ করতে আরম্ভ করে দিয়েছে। সরলা দেবী তাদের বাড়িয়ে দেওয়া মাইক্রোফোনে বললেন, এই গ্রাম এই মুহূর্তে সেই প্রেতাত্মার দৌরাত্ম্য হতে মুক্তি পেয়েছে, কিন্তু তার ক্রেডিট আমার নয়, আমি নিমিত্ত মাত্র। ঐক্যই একমাত্র উদ্ধারকর্তা হতে পারে, কোনো এক বিশেষ ব্যক্তি নন। দেশের সাধারণ মানুষ যদি গর্জে ওঠে দিনের পর দিন যে গুন্ডাগিরি আমাদের সমাজকে ঘিরে ধরছে তার বিরুদ্ধে, তাহলেই তার পরাজয় অসম্ভবই। আসুন আমরা গড়ে তুলি এমন এক সমাজ যেখানে প্রতিটি শিশুকন্যা ভয় নয়, শিখবে মাথা তুলে বাঁচতে। রমেন মিত্র মাইক সরিয়ে নিলেন। মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ নয়। মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ নয়।
যা তিনি প্রচার করে এসেছেন বহুদিন ধরে। সেটাই যেন সেই মুহূর্তে ছড়িয়ে পড়ছিল দেশের কোনায় কোনায়। আপনারা শুনছিলেন সৌমাল্যশীলের কাহিনী আধার ঘনালে গ্রামে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, আমাদের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই হাজির হব আবারও কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।